এবং নুরুল হক নূর ডিবি পুলিশকে অনুরোধ জানিয়েছে যে আমার বাসায় 3 বছরের বাচ্চা রয়েছে, আমার বাসায় 2 মাসের বাচ্চা রয়েছে, আমার বাসায় অসুস্থ রোগী রয়েছে, তারা আতঙ্কিত হচ্ছে, আপনারা সকালবেলা আসেন। আর আমি শক্তিশালী লোক, 20 বছর রাস্তার ফুটপাতে ঘুমাইছি, আমার চেয়ে বড় মাফিয়া ডন বাংলাদেশে নাই, কিন্তু আমি অন্যায় করি না, ন্যায়ের পক্ষে কাজ করি। অবশ্যই নিজেকে মাফিয়া ডন হিসাবে মনে করি। আমি যদি অন্যায় করে আমি এই দেশের মাফিয়া ডন, প্রধানমন্ত্রী তেমন কিছু না, আমার চেয়ে মাফিয়া ডন এই দেশে নাই, কারণ আমার ট্যাং আর্টিলারি গ্রুপে যত। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিপিনুর আর আমাদের মাঝে নেই। বিপিনুর এখন হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ ভাই। তো আমি আপনাদের কাছে এই ভিডিওটি প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা দেখে আসি বিপিনুরকে নিয়ে কি বলেছেন গণ অধিকার পরিষদের রাশেদ ভাই সেই ভিডিওটি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আমাদের উপর একাধিকবার ডাকসু হামলা থেকে শুরু করে বিভিন্ন সময় হামলা হয়েছে, আমরা শাহবাগ থানায় জিডি করতে গিয়েছি, মামলা করতে গিয়েছি, আমাদের মামলা গ্রহণ করা হয়নি। উল্টো আমরা দেখলাম ডিবি প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন, নুরুল হকের নামে একটি মামলা হাতিরঝিল থানায় করা হয়েছে ডিবির পক্ষ থেকে। কেন? তিনি নাকি নুরুল হক নূর নাকি একজন আসামি বিনিয়ামিন মোল্লাকে আশ্রয় দিয়েছেন, তাকে নাকি গ্রেপ্তার করার ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করেছেন। যদি বিনিয়ামিন মোল্লার নামে মামলা থাকতো বা তাকে যদি গ্রেপ্তার করত, তাহলে পুলিশ আগে থেকে ঘোষণা দিত। পুলিশ ঘোষণা না দিয়ে বিনিয়ামিন মোল্লা কি আমাদের সভাপতির বাসায় সে থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, সেই বাসায় সে ছিল। এবং নুরুল হক নূর ডিবি পুলিশকে অনুরোধ জানিয়েছে যে আমার বাসায় 3 বছরের বাচ্চা রয়েছে, আমার বাসায় 2 মাসের বাচ্চা রয়েছে, আমার বাসায় অসুস্থ রোগী রয়েছে, তারা আতঙ্কিত হচ্ছে, আপনারা সকালবেলা আসেন। এটি কি নুরুল হক নূর অন্যায় করেছে? বরং আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেটি হয়তো বাসার কেউ ভিডিও করে থাকতে পারে, সেই ভিডিও পরবর্তীতে আপনাদের কাছে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি কেন বিএনপির সাথে আন্দোলন করছেন, আপনি কেন জামাতকে নিয়ে কথা বলেন? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলেন যে স্বাধীন দেশে কে কোন রাজনীতি করবে সেটি কি আমাদের পুলিশ ভাইরা ঠিক করে দিবে? সেটি কি আমাদের ডিবির ভাইরা ঠিক করে দিবে? আমার কি আমার স্বাধীন মতন রাজনীতি করার অধিকার নাই? আমি কি বিএনপির সাথে বা অন্য দলের সাথে আমি যুগপৎ আন্দোলন করতে পারি না? আজকে আমাদের উপর যে ধরনের খড়গ নেমে এসেছে, যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, তার একটি কারণ, সেটি হলো আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে আমরা রাজি হইনি এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা বিএনপি সহ বাংলাদেশে যারা যুগপৎ আন্দোলন করছে তাদের সাথে আমরা যুগপৎ আন্দোলনে রয়েছি। এই একটি কারণেই মূলত আমাদের উপরে এই ধরনের খড়গ নেমে এসেছে এবং পুলিশ থেকে শুরু করে প্রশাসন, সরকার, সমস্ত মহল, ছাত্রলীগ, যুবলীগ আজকে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যক্রমকে থামিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের কার্যালয় এখন পুলিশ দখল করে রেখেছে। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের কার্যালয় আমরা চুক্তি করেছিলাম, 6 মাসের চুক্তি ছিল, অথচ আজকে আমরা কার্যালয়ে ঢুকতে পারছি না। অন্যদিকে দেখেন যে আজকে নুরুল হক নূরকে গ্রেপ্তারের পায়তারা চলছে। নুরুল হক নূর পুলিশের কোনো কাজে বাধা দেয়নি, সে শুধু জাস্ট অনুরোধ করেছিল যে একজন পুলিশ সদস্য সেখানে গিয়েছে যার গায়ে মদের গন্ধ করছে, বাচ্চারা রয়েছে, সে কি বলতে পারে না যে মদ খাওয়া অবস্থায় আমার বাসায় কেন পুলিশ আসলো? সে কি বলতে পারে না যে আপনারা সকালবেলা আসেন? আমরা তো স্পষ্টভাবে দেখেছি নুরুল হক নূর পুলিশকে সহযোগিতা করার জন্যই বলেছে আপনারা সকাল ভোরবেলা আসেন, আমার বাসায় রোগী রয়েছে, আমার বাচ্চা রয়েছে। কিন্তু পুলিশ নুরুল হকের বক্তব্য শোনেনি, বরং নুরুল হকের বাসা 3টা দরজা ভেঙেছে। আপনারা দেখেছেন আমাদের সভাপতি নুরুল হকের মেয়ে, 3 বছরের মেয়ে, কিভাবে সে কুকরি মুকরি দিয়ে কান্না চিৎকার করছে, তার নানার কোলে সে কিভাবে চিৎকার করছে। তার 2 মাসের বাচ্চা হতবিহ্বল হয়ে গিয়েছে, তার স্ত্রী সহধর্মিনী অত্যন্ত অসুস্থ, পরিবারে আরো কয়েকজন অসুস্থ। এই অবস্থায় বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে একটি আতঙ্ক এবং ভীতিজনক পরিবেশ তারা তৈরি করেছে। শুধুমাত্র বিনিয়ামিন মোল্লাই নয়, বিনিয়ামিন মোল্লার বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল। আজকে স্বাধীন দেশে একজন বাবা, তাকে গ্রেপ্তার করছে, সন্তান রাজনীতি করে এই অপরাধে বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করছে। বিপিনুরকে ধইরা নিলে
বিপিনুরকে দেখা যায় হঠাৎ করে গুম করে দিলে পুলিশ বাইন্দা লয়ে গেলে তারে ফিরানোর কেউ নাই, কিন্তু আমার সারা বাংলাদেশে চিনে, যেখানে নিবেন কোথায় নিয়ে যাবেন বাংলাদেশের বাইরে নিতে হবে আমাকে। আর আমি শক্তিশালী লোক, 20 বছর রাস্তার ফুটপাতে ঘুমাইছি, আমার চেয়ে বড় মাফিয়া ডন বাংলাদেশে নাই, কিন্তু আমি অন্যায় করি না, ন্যায়ের পক্ষে কাজ করি। অবশ্যই নিজেকে মাফিয়া ডন হিসাবে মনে করি আমি। যদি অন্যায় করে আমি এই দেশের মাফিয়া ডন, প্রধানমন্ত্রী তেমন কিছু না, আমার চেয়ে মাফিয়া ডন এই দেশে নাই। কারণ আমার ট্যাঙ্ক আর্টিলারি গ্রুপের যত ট্যাঙ্ক এগুলো আমার হুকুমে চলে, উঠে বসে, কারণ আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। আমি মাফিয়া ডন অনেক আগেই হয়ে গেছি, 2 বছর বয়সী। আমি যদি ট্যাঙ্ক চালানোর কথা বলি, ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বের হবে, প্রধানমন্ত্রী বললে বের হবে না, বুঝতে পারছেন? আমি মাফিয়া ডন বাংলাদেশ। অবশ্যই প্রধানমন্ত্রী যদি ভুয়া ডিবি পাঠায়, ডিবির হারুন চাপ আমাকে ধরবে না। কেন? আমি তো অন্যায়ের পথে কথা বলি না, ন্যায়ের পথে বলি। তারা আমাদের লোক, মন্ত্রীপাড়ায় যত পুলিশ আছে এটি আমাদের লোক, রাষ্ট্রপতির লোক, বুঝেন নাই? মন্ত্রীপাড়ায় ডিবি না, রাষ্ট্রপতির হই নাই, আমি জনগণের রাষ্ট্রপতি। আমার লোক মন্ত্রীপাড়ায় যারা আছে, এই যে মন্ত্রী পুলিশটা, এগুলো আমাদেরই ভাই ভাতিজা, আমাদের চাচা, আমাদেরই। আপনি এত ভয়ের কিছু নাই, বাংলাদেশের ট্যাঙ্ক চালানোর জন্য আমারও ট্যাঙ্ক আছে, এগুলো আপনারা এত বেশি বাহাদুরি করবেন। তবে প্রধানমন্ত্রীকে আমি এত খারাপ বলছি না যে সে এত খারাপ। কারণ কি, দেখেন একটা দেশ চালাইতে হইলে কিন্তু কিছু ভালো থাকবে, মন্দ থাকবে, আগেই প্রধানমন্ত্রীর দোষারোপ করা যাবে না। অবশ্যই নিজেকে মাফিয়া ডন হিসাবে মনে করি আমি। যদি অন্যায় করে আমি এই দেশের মাফিয়া ডন, প্রধানমন্ত্রী তেমন কিছু না, আমার চেয়ে মাফিয়া ডন এই দেশে নাই। কারণ আমার ট্যাঙ্ক আর্টিলারি গ্রুপের যত ট্যাঙ্ক এগুলো আমার হুকুমে চলে, উঠে বসে, কারণ আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। আমি মাফিয়া ডন অনেক আগেই হয়ে গেছি, 2 বছর বয়সী। আমি যদি ট্যাঙ্ক চালানোর কথা বলি, ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বের হবে, প্রধানমন্ত্রী বললে বের হবে না, বুঝতে পারছেন? আমি মাফিয়া ডন বাংলাদেশ, কিন্তু অন্যায় করি না, ন্যায়ের পক্ষে। গরিব দুঃখী অসহায় মানুষের পক্ষে থাকতে চাই, কোনো খুন খারাপি করতে চাই না। যেহেতু খুন খারাপি করবো না, বিডিআর বিদ্রোহ, সেনা বিদ্রোহ লাগাইতে চাই না আমরা, বুঝলেন? এর জন্য আমরা ন্যায়ের পথে, গণতন্ত্রের পথে, প্রধানমন্ত্রী হোক আর বিরোধী নেতা হোক, আমাদের কোনো পক্ষ নাই, আমরা জনগণের পক্ষ। প্রধানমন্ত্রীও আমি বলছি, প্রধানমন্ত্রীর কাছে দাবি দিছি যে একটা সুস্থ নির্বাচন এবং সুস্থ একটা গণতন্ত্রের দ্বারা আপনারা অব্যাহত রাখার জন্য যা করা লাগে করেন, আমাদের সহযোগিতা, আমরা আপনাকে সহযোগিতা। এমন না যে বিএনপি ক্ষমতা এসে গেছে, আওয়ামী লীগ সইলা গেছে, এরকম না। ভোটের মাধ্যমে যাকে, অথবা সবাই পরামর্শ কইরা যে কিভাবে খুন খারাপি, কিভাবে অপরাধ কমানো যায়, সবাই একটা পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করা হইলো আমাদের কাজ। বিচারপতিরা এখন চোখে কালা চশমা লাগাইছে। এই যে দেখেন, রাস্তাঘাটে অসুস্থ রোগী পড়া থাকে, খাওয়ান পায় না, দাওয়ান পায় না, চিকিৎসা পায় না, প্রধানমন্ত্রী তো হুকুম দিয়েই দিছে, লইয়া যাও 10 টাকার টিকিটে। কই কোন অ্যাম্বুলেন্স আইসা লইয়া যায় না। তাহলে বিচারপতি এখন চোখে কালা চশমা লাগাইছে, তারা বিচার করে দৌড়া দৌড়া নিয়ে ফাঁসি দিয়া হালায়, অন্যায়ের বিচার। আচ্ছা, তাহলে যে আমরা অধিকার পাচ্ছি না, এটা মানে রাজনৈতিক ভাবে না, মানে এটা অধিকার পাচ্ছি না, তাহলে এই জন্য এই যে গরিব দুঃখী কাঙ্গালরা রাস্তায় ঘুমায়। আমি 20 বছর রাস্তায় ঘুমাইছি, আমি জানি কতটুকু কষ্ট করে। একটা রিক্সা ভাড়া থাকে না একটা রুগী নেওয়ার জন্য। আমি বলেছিলাম যে আঞ্জুমান মফিদুল লাশ নিয়ে যায়, কিন্তু রুগী কেন নেয় না? রুগীর গাড়ি একটা বানাইছে, এইটাও চালু করতে পারছে না, টাকার অভাবে। কারণ অ্যাম্বুলেন্সে তো তেল খরচ লাগে ভাই। ডাক্তার আছে, ডাক্তার চিকিৎসা দিতে চায়, হ্যাঁ, ফ্রি চিকিৎসা দিবে, ওষুধ লাগে না। তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন আর গণ অধিকার পরিষদের রাশেদ ভাই কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।